এনবিআরের অচল অবস্থা নিরসনে হার্ডলাইনে সরকার। রাজস্ব বিভাগের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণার সিদ্ধান্ত। অবিলম্বে কর্মীদের কাজে ফেরার নির্দেশ। কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মামলায় মূল আসামিসহ গ্রেফতার 5। দ্রুততম সময়ে বিচার করা হবে জানালেন আইন উপদেষ্টা। বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চক্রান্তে রিজভির ক্ষোভ। নিখোঁজের দুদিন পর বগুড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি স্বজনদের। জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। রাজস্ব বোর্ডের সব দফতরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিসে ঘোষণা করে সকল কর্মীকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। অন্যথায় জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করলেও চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। বিকেলে এক বিবৃতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনকে অগ্রহণযোগ্য তুলে ধরে অর্থনীতির ক্রমাগত ক্ষতি হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় প্রধান উপদেষ্টার দফতর। এমন পরিস্থিতিতে অতি জরুরি বৈদেশিক বাণিজ্য কার্যক্রম চলমান রাখার স্বার্থে রাজস্ব বোর্ডের সকল দফতরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে সবাইকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। এদিকে পূর্ব ঘোষিত মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশ নিয়ে রোববার সকাল থেকে কর্মীরা জড়ো হন আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে। রাজস্ব আহরণ কার্যক্রম বন্ধ রেখে চলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বেলা ১টার কিছু পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, তবে চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত চলবে শাটডাউন। এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে আমরা যদি অর্থ উপদেষ্টার সাথে বসিও এই দাবিটা জানাতে আমরা সেখানে যাব। সেক্ষেত্রে শাটডাউন এই মুহূর্তে যেহেতু গতকালকে থেকে শুরু করেছি, এটা পরবর্তী কোনো প্রোগ্রেস না হওয়া পর্যন্ত চলবে। শাটডাউনের ফলে কাস্টমস হাউসগুলোতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম ও রাজস্ব আহরণ। অতিরিক্ত কাজের মাধ্যমে রাজস্ব আহরণ পুষিয়ে দেওয়া হবে বলে জানান ঐক্য পরিষদের নেতারা। যৌক্তিক যে আন্দোলন, যৌক্তিক যে দাবি, সেটা নিয়ে আলোচনা করে এটা সমাধান করলে খুবই ভালো। আর আমরা জাতিকে আশা দিতে চাই যে আমরা অতিরিক্ত কাজ করে সকল রেভিনিউ আমরা আদায় করে সেই সমস্যা খুশি। শনিবার ব্যবসায়ী নেতারা এক সংবাদ সম্মেলনে জানান রাজস্ব বোর্ডের শাটডাউনের ফলে প্রতিদিন প্রায় ২৫০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সচিবালয়ে। এই মুহূর্তে অর্থ মন্ত্রণালয়ে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল ৫:৩০ যে বৈঠকটি শুরু হয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে, আমরা দেখেছি কিছু সময় আগে ব্যবসায়ী নেতৃবৃন্দরা একে একে প্রবেশ করেছেন। এই মুহূর্তে বৈঠকটি চলছে। বৈঠকে ১০ সদস্যের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে অর্থ উপদেষ্টার বৈঠক চলছে। সেখানে অর্থ সচিব রয়েছেন এবং এনবিআর চেয়ারম্যান রয়েছেন, এমনটিও আমরা জেনেছি। তো এর আগে এমন কথা শোনা গিয়েছিল যে এনবিআরের একটি প্রতিনিধি দলের সাথেও অর্থ উপদেষ্টার বৈঠক হবে, কিন্তু পরবর্তীতে সেই বৈঠকের কথাটি তিনি আজ দুপুরে নাকচ করে দিয়েছেন এবং সেই বৈঠকটিও আর অনুষ্ঠিত হয়নি। তো আসলে গতকাল ব্যবসায়ী নেতৃবৃন্দ যে একটি অচল অবস্থা চলছে সেই বিষয়ে তাদের যে উদ্বেগ সেটি তারা তুলে ধরেছিলেন। তাদের ক্ষয়ক্ষতির বিষয়টির কথাও তারা জানিয়েছিলেন যে এই যে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটিতে তাদের ব্যবসা বাণিজ্যের কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি তারা তুলে ধরেছিলেন। আমরা যতটুকু বুঝতে পারছি আজকে এই বৈঠকে সেই বিষয়টি নিয়েই আলোচনা হবে। এবং আরও একটি বিষয় আমরা জানতে পেরেছি যে এনবিআরের সংস্কারের যে বিষয়টি চলছে বা সংস্কারের ব্যাপারে যে কথা উঠেছে সেটি কেন্দ্র করে উপদেষ্টা মণ্ডলীর একটি কমিটি গঠন করা হবে, যেটিতে কয়েকজন উপদেষ্টা থাকবেন। সেটিরও একটি আলোচনা চলছে যে একটি কমিটি গঠন করা হবে, যে কমিটিতে উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন উপদেষ্টা থাকবেন। তারা মিলেই কমিটি রিফর্ম করে এই সংস্কারের বিষয়টিতে কি করা যায় সেটি তারা দেখবেন। তো সেটিও কথা চলছে। সেই কমিটি এখনো পর্যন্ত রিফর্ম করা হয়নি। সেটিও যখন রিফর্ম করা হবে সেটি আমরা জানতে পারবো। তো এই মুহূর্তে যেটি বলছিলাম যে সেই ব্যবসায়িক নেতৃবৃন্দের
পরিষদের সাথে বৈঠকটি শুরু হয়েছে, সেই বৈঠকটি চলছে। সেই বৈঠকটি কতক্ষণ চলে এবং বৈঠক শেষ হওয়ার পরে আসলে কি কি বিষয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছিল এবং আসলে কোনো সিদ্ধান্ত এসছে কিনা সেটিও জানা যাবে। এর আগে আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটি এই যে শাটডাউন চলছে সেই বিষয়ে কিছু কঠোর বার্তা এসছে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অত্যাবশ্যকীয় কাজ, এই এনবিআর-এর যে কাজগুলো সেটিকে অত্যাবশ্যকীয় উল্লেখ করেই বলা হয়েছে যে না হলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো তার ব্যাপারেও কি বক্তব্য সেটি আমরা অর্থ উপদেষ্টা বের হলে তার থেকে জানতে পারবো। তো এই ছিল সেই অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের যে বৈঠক, তার সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম অর্থ মন্ত্রণালয়ে। রাজস্ব ভবনের সারা দেশের সব দপ্তরে শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। এতে শুল্কায়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা আমদানি রপ্তানিকারকদের। দেশের সবচেয়ে বেশি রাজস্ব যোগান দেয়া চট্টগ্রাম কাস্টম হাউসে এখন শুনশান নীরবতা। প্রতিটি দপ্তরে ঝুলছে তালা। আমদানি ও রপ্তানিকারকদের প্রতিনিধিরা এসে ফেরত যাচ্ছেন। শুল্কায়ন করতে না পেরে দুর্ভোগে পড়েছেন তারা। আন্দোলনের কারণে বাড়তি মাশুল গুনতে হবে তাদের, যা ভোক্তার ওপর প্রভাব ফেলবে বলছেন তারা। এমন পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধান করার দাবি জানিয়েছেন আমদানি রপ্তানিকারকদের প্রতিনিধিরা। আমরা আজকে এই কাস্টম হাউসের সম্মুখ থেকে সরকারের কাছে অবিলম্বে দাবি করব আজকের মধ্যেই যাতে তার যৌক্তিক সমস্যার সমাধান করা হয়। এই অবস্থা চলতে থাকলে আমাদের যে আমদানি কন্টেনার এগুলো জমতে থাকবে, এক পর্যায়ে আমাদের ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যাবে এবং সর্বোপরি চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম স্লো হয়ে যাবে। এদিকে দেশের স্থল বন্দরগুলোতেও দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় স্থবিরতা নেমে এসেছে বন্দরে। বিরূপ প্রভাব পড়েছে রাজস্ব আয়েও। সময় মতো পণ্য খালাস করতে না পারায় বিপাকে পড়েন ব্যবসায়ীরা। কালকে থেকে এখনো গাড়ি খালি হচ্ছে না, আমাদের খাওয়া দাওয়া পুরো অসুবিধা হচ্ছে। এখানটা যেহেতু 2-3 দিন 4 দিন আটকা, তার সব ড্রাইভারের অসুবিধা হচ্ছে না। কাস্টমসের পক্ষ থেকে কোনো কার্যক্রম পরিচালনা করা হয়নি। এই জন্য গতকাল যে 151 ট্রাক বন্দরে প্রবেশ করেছে, সেই ট্রাকগুলি এখনও বন্দরে অবস্থান করছে। ইন্ডিয়ার সাম্প্রতিক সময়ের আমদানির উপরে যে নিষেধাজ্ঞা এবং কাস্টমসের যে কলম বিরতি, এর ফলে স্বাভাবিক যে আমাদের একটা রাজস্ব আয় থাকে সেটা কিছুটা কমে গেছে। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। শামিমা শাম্মী, সময় সংবাদ। কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামিসহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন উপদেষ্টা জানিয়েছেন দ্রুত শেষ করা হবে এই মামলার বিচার কাজ। আর এই ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর চক্রান্তে ক্ষুব্ধ দলটির নেতারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি 24 ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 15 দিনের মধ্যে মামলার অগ্রগতি জানাতে বলা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরপর ভুক্তভোগীর দায়ের করা মামলার প্রেক্ষিতে মাঠে নামে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয় লোকজন অভিযুক্ত ফজর আলীকে আটক করে মারধর করলেও সেখান থেকে পালিয়ে যায় সে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভুক্তভোগী ওই নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যদি তারা আইডি থাকতে এবং তারা যদি অন্যায় করতে তখন বিচার হবে। পরদিন শুক্রবার ফজর আলীকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এর প্রেক্ষিতে রোববার ভোর 5টার দিকে রাজধানীর সায়দাবাদ থেকে প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অনিক, সুমন, রমজান ও বাবু নামে আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলী নামে তাকে আমরা গ্রেপ্তার করেছি। ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার সংক্রান্তে আমরা তাদের বিরুদ্ধে পরিচালিত আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানিয়েছেন, মুরাদনগরে ধর্ষণ মামলার বিচার কাজ দ্রুত শেষ হবে। ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই
ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে। ধর্ষণের ঘটনায় বিএনপির উপর দোষ চাপিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে দাবি তার। আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে। ফজর আলী আহত থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে তোলা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওমর ফারুক, সময় সংবাদ। বগুড়ায় নিখোঁজের দুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। তবে পুলিশ বলছে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও চোখ মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একমাত্র সন্তান সৌমিককে হারিয়ে দিশেহারা পরিবার, স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ। স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জলশিরতলা এলাকায় নিজ বাড়ি থেকে হাঁটাহাঁটির জন্য বের হন সৌমিক। এরপর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবার সদর থানায় জিডিও করে। রোববার বেলা 11টার দিকে শাহজাহানপুরের বি ব্লক এলাকায় সেনানিবাস লেক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, সৌমিককে পরিকল্পিতভাবে হত্যার পর লেকে ফেলে দেওয়া হয়েছে। ওনাদের ফ্ল্যাটের যে একটা অ্যাসোসিয়েশন আছে, ওখানে অনেক খারাপ ভাষায় কথা বলছে। তারপরে আবার ওই নিচে আবার ওই ধস্তাধস্তিটা হয়েছে। তা আমরা আশঙ্কা করতেছি যে তারা এই অপহরণের সাথে জড়িত এবং এই মৃত্যুর সাথে তারা জড়িত থাকতে পারে। সঠিক বিচার চাই আমরা, যেন এরকম আর কোনো মায়ের বুক খালি না হয়। পুলিশ বলছে, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর শুক্রবার রাতে ঢাকায় গিয়েছিলেন সৌমিক। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় তার। মরদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তার চোখ মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তার শরীরে এখন পর্যন্ত কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হত্যা না আত্মহত্যা, এটি আমরা তদন্ত করে দেখছি। ময়না তদন্তের পরে আসলে সত্য মিথ্যা বের হয়ে আসবে। সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। গাইবান্ধায় একটি বিল থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, শনিবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আরিফুল। ফিরে না আসায় পরিবারের লোকজন তার মোবাইলে ফোন দিলে বন্ধ পায়। সকালে সুন্দরগঞ্জ উপজেলার চাকলিয়ার বিলের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে আরিফুলের পরিবার লাশ শনাক্ত করে। হত্যার ঘটনা উদ্ঘাটন সহ দোষীদের আটক করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 383 জন। সবচেয়ে নাজুক অবস্থা বরগুনায়। জেলায় নতুন করে আরও 76 জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 69 জন, তালতলী উপজেলায় 1 জন এবং আমতলী ও পাথরঘাটা উপজেলায় 3 জন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 154 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 107 জন, আমতলী উপজেলায় 9 জন, বেতাগীতে 3 জন, বামনায় 17 জন, পাথরঘাটায় 7 জন এবং তালতলী উপজেলায় 11 জন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 25 জনের মধ্যে 23 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং একজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং একজনের বাড়ি বেতাগী উপজেলায়। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ফেরদৌসী নামের এক নারীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরিস্থিতিতে আরও খবর জানাতে এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরগুনায় ডেঙ্গু আক্রান্তের পরিস্থিতির ক্ষেত্রে আজ কিন্তু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। জেলায় নতুন করে 76 জন ডেঙ্গুতে আক্রান্ত হলেও হসপিটালে কিন্তু রোগীর চাপ কমেছে। গত 24 ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 154 জন। অথচ এই মাসের শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি 200 কিংবা তার আশেপাশে রোগী এখানে ভর্তি থাকতো। অন্যদিকে জেলায়ও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, হসপিটালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে। আমরা এই মাসের শুরু থেকেই খেয়াল করেছি 250 প্রতিদিন গড়ে 250-র মতো ডেঙ্গু রোগী হসপিটালে ভর্তি থাকতো, কিন্তু আজ টোটাল জেলায় ভর্তি আছেন হচ্ছে 154 জন এবং সদর হসপিটালে ভর্তি আছেন 107 জন। তো চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু আক্রান্ত হলেই যে হসপিটালে এসে ভর্তি হতে হবে বিষয়টা এমন নয়। কিছু বিপজ্জনক উপসর্গ যদি থাকে, যেমন বমি, গলা ব্যথা কিংবা শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এই
জাতীয় যদি উপসর্গ থাকে তবেই রোগীদেরকে হসপিটালে আসার পরামর্শ দিচ্ছেন, অন্যথায় কিন্তু বাড়িতে বসেই ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা করা সম্ভব। এদিকে আমরা বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় যেসব চিকিৎসকদের পদায়ন করা হয়েছিল ইতিমধ্যে তারা যোগদান করেছে। এ কারণে হসপিটালের রোগীরাও কিন্তু চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আমি এখানে যারা চিকিৎসাধীন আছেন তাদের সঙ্গে কথা বলেছি হসপিটালের চিকিৎসা সেবা নিয়ে, কিন্তু তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন যে আগের থেকে চিকিৎসা সেবার যেরকম উন্নতি হয়েছে ঠিক তেমনি ভাবে চিকিৎসকদের রোগীর কাছে আসার পরিমাণটাও বৃদ্ধি পেয়েছে এবং নার্সরাও এই বিষয়ে তৎপর রয়েছেন। বরগুনা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কিন্তু শহরের বিভিন্ন স্থানে কিন্তু প্রতিদিনই দলে দলে স্বেচ্ছাসেবীরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে, পাশাপাশি তারা প্রচারণাও চালাচ্ছেন। এর ফলে কিন্তু বরগুনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে যে সামনে ডেঙ্গুর পরিস্থিতি আরো অবনতি হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ ডেঙ্গুর পিক আওয়ার হচ্ছে জুলাই এবং আগস্ট মাস, যেহেতু জুলাই মাস সামনে এবং আগস্ট মাসও সামনে, সেহেতু বরগুনা ডেঙ্গু পরিস্থিতি আর অবনতি হওয়ার আরো আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়। নেত্রকোনার হাওড় অঞ্চল মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নে নেই কোনো উদ্যোগ। ঝুঁকি নিয়েই পরিত্যক্ত পুরানো ভবনে চলছে 50 শয্যার সেবা। দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকট সহ এমন বেহাল দশায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানালেন ভবন পুনর্নির্মাণের জন্য ডিপিপি প্রণয়নের চেষ্টা চলছে। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। পরিত্যক্ত ঘোষণার পরও হয়নি নতুন ভবন। হাসপাতাল ঘুরে দেখা যায় ভুতুড়ে পরিবেশ, চিকিৎসক থেকে পরিচ্ছন্নতা কর্মী সবকিছুতেই সংকট, নেই পর্যাপ্ত ওষুধও। নেত্রকোনার হাওড়াঞ্চল মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন বেহাল দশা। ঝুঁকি নিয়ে পুরনো ভবনেই চলছে 50 শয্যার সেবা। বিল্ডিং এর অবস্থা খারাপ, সিট শয্যাগুলো অনেক খারাপ। ভবিষ্যতে সম্ভবভাবে উন্নয়ন, সেবা এবং চাকরি সকলকে সমভাবে হবে তিনখানায়। যারা চিকিৎসক নিযুক্ত হন তারাও খুব একটা উৎসাহিত হন না এবং এখানে আবার পুনরায় চিকিৎসক আসতেও খুব একটা উৎসাহিত হন না। তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানালেন নতুন করে ভবন নির্মাণে প্রস্তাবনা দেয়া হয়েছে। ডিপিপিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করতেছি 25-26 অর্থবছরে এটার কার্যক্রম আমরা শুরু করতে পারবো। 19 থেকে 50 শয্যায় উন্নীত হলেও হাসপাতালটিতে 29 জন চিকিৎসকের স্থলে কর্মরত মাত্র 3 জন। আরও 6 জন নিয়োগপ্রাপ্ত হলেও তারা অন্যত্র প্রেষণে। সময় সংবাদ, নেত্রকোনা। বাংলার সময় আরো থাকছে। বন্যায় সিলেট অঞ্চলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো যেন এখন মরণ ফাঁদ, ভোগান্তিতে চলাচলকারীরা। জরুরি ভিত্তিতে 500 কিলোমিটার সংস্কারে বরাদ্দ চেয়েছে এলজিইডি। 9 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্যারিস রোডে বিক্ষোভ মিছিল করেন। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আবাসিক চালু, 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত সহ 9 দফা দাবি জানান শিক্ষার্থীরা। দ্রুত রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিও জানান তারা। এদিকে শতভাগ আবাসন, চাকসু নির্বাচন ও ফ্যাসিবাদের দোসরদের বিচার সহ 7 দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। দাবি বাস্তবায়নে 1 জুলাই থেকে 10 জুলাই সংস্কার ক্যাম্পেইন পরিচালনার ঘোষণা দেয়। প্রশাসন পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদান, সেশন জট নিরসন ও শিক্ষার আধুনিকায়ন, পর্যাপ্ত ও নিরাপদ যাতায়াত সুবিধা নিশ্চিত করা, টিএসসি স্থাপন, সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ এবং ফ্যাসিবাদী শাসন আমলে শিক্ষার্থী নির্যাতনে জড়িত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করার দাবি জানায় ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিএনপি নেতার সঙ্গে নারীর অশ্লীল ছবি যুক্ত করে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন দলটির নেতাকর্মী সহ এলাকাবাসী। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে বুধন্তি এলাকায় এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, বুধন্তি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসাহিদ ইসলাম সোহেলের বিরুদ্ধে একটি মহল অপপ্রচারে লিপ্ত। এরই অংশ হিসেবে অগ্রযাত্রা নামক একটি ফেসবুক পেজে এআই দিয়ে এডিট করে নারীর অশ্লীল ছবি যুক্ত করে প্রচার করে। এ ঘটনায় আদালতে পর্নোগ্রাফি ও
চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা। আদালত সিআইডিকে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছে। ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি কমাতে হেল্প ডেস্ক স্থাপন করেছে ছাত্রদল। বোয়ালমারী উপজেলায় সরকারি কলেজের সামনে সেবা কেন্দ্রটি স্থাপন করে বোয়ালমারী উপজেলা ছাত্রদল। পরীক্ষার্থীদের মাঝে কলম, মাস্ক, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি অপেক্ষমান অভিভাবকদের জন্য রাখা হয় বসার ব্যবস্থা। কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হওয়া শিক্ষার্থীদের মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। পরীক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে রাখা হয় অ্যাম্বুলেন্সও। এসব বিষয় নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুজ্জামান তোপো। আমাদেরকে সাপোর্ট করা হচ্ছে, এতে আমরা আর কি আরো উৎসাহ পাচ্ছি। এরকম আগে পরে কখনো দেখি নাই। বোয়ালমারী ছাত্র দলের পক্ষ থেকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের বলা যায়। আগত অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা করেছি এবং পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের জন্য আমরা পানি এবং স্যালাইনের সুব্যবস্থা করেছি। বকাটে ছেলে পেলে আপনার কলেজের সামনে মেয়েদের ইপটিজিং করে এবং সেগুলো রুখে দেওয়ার জন্য বোয়ালমারী ছাত্রদল সবসময় রয়েছে। জামালপুরের মাদারগঞ্জে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে যমুনার ভাঙন। এর মধ্যে সর্বস্ব হারিয়েছেন অন্তত 1000 মানুষ। নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা ও বসত বাড়ি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ভাঙছে নদী তীর, বিলীন হচ্ছে জনপদ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকার যমুনা নদীর পূর্ব তীরে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। ধীরে ধীরে বিলীন হচ্ছে পাকরুল গ্রাম। এরই মধ্যে ভুক্তভোগী হয়েছেন আশপাশের 4 গ্রামের অন্তত 1000 মানুষ। এছাড়াও নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা ও বসতবাড়ি। হুমকির মুখে কমিউনিটি ক্লিনিক, মসজিদ, কবরস্থান, 3টি আশ্রয়ন কেন্দ্র ও শতাধিক বাড়িঘর। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। জায়গা জমি সবকিছু ভেঙে নিছে, ওখানে আমরা সৌরহারা। একটা মৌজার সম্পূর্ণ ভেঙে নদীর গর্ভে চলে গেছে। কৃষি জমি জমা যা ছিল এটা তো সবই চলে গেছে। সরকারের কাছে করজোড়ে ভাবে আমাদের মিনতি, যদি এই জায়গাটা একটু ঠাই বাঁধে তাহলে আমাদের আর কি বাদবাহী জীবনটা আর কি বাঁচতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে পাকরুল এলাকায় 125 মিটার দীর্ঘ বাঁধের সংস্কার চলছে। তবে স্থায়ী ভাঙন রোধে সম্প্রতি শেষ হওয়া সমীক্ষা অনুযায়ী প্রকল্প দাখিল করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নদী ভাঙন প্রতিরোধে আমাদের একটা সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষার আলোকে আমরা এস্টিমেট করতেছি দ্রুতই এই 4 কিলোমিটার এলাকায় স্থায়ী নদী ভাঙন প্রতিরোধের প্রকল্প প্রস্তাবনা আমরা দাখিল করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মাদারগঞ্জ উপজেলায় গত 1 বছরে নদী গর্ভে বিলীন হয়েছে 1000 বাড়িঘর ও 800 বিঘা ফসলি জমি। সময় সংবাদ, জামালপুর। গত কয়েক বছরে কয়েক দফা বন্যায় সিলেট অঞ্চলের গ্রামীণ সড়কগুলো ভেঙে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত সড়কগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলজিইডির দাবি, সংস্কারের বরাদ্দ চেয়ে পাওয়া যায়নি গত সরকার আমলে, তাই ভোগান্তির শেষ হচ্ছে না। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। 2017 ও 2022 সালের ভয়াবহ বন্যায় সিলেট অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপট মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে। এই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে মরার উপর খাড়ার ঘা এসে যোগ দেয় 2024-এর বন্যা। গত কয়েক বছরে 3 দফা বন্যায় সিলেট বিভাগের 4 জেলার 35 উপজেলার অনেক সড়কের অবস্থা নাজুক। কোনো কোনো স্থানে পানি তোড়ে বিলীন হয়ে গেছে সড়ক, ব্রিজ ও কালভার্ট। কিন্তু এইসব সড়ক সংস্কারে বিগত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্ট্রেনথেনিং নামে একটা প্রকল্প হয়েছে, যেই প্রকল্পগুলোতে আমাদের উপজেলা সড়ক এবং ইউনিয়ন সড়কগুলো সেগুলোকে ওয়াইডেনিং করা হয়েছে, স্ট্রেনথেনিং করা হয়েছে। শুধুমাত্র সিলেট বিভাগে এই প্রকল্পটা হয়নি। এ কারণে মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে। নষ্ট হচ্ছে যানবাহন, বাড়ছে পরিবহন খরচও। আজ বিয়ারিং ভাঙি যায়, খাইলে সুইরিং ভাঙি যায়, নানান জাতের ঝামেলা গাড়ি। 10 দিন পর পর 5,000 টাকার কাম করা লাগে। রুগী নিয়ে এদিকে যাওয়া যায় না বা বিরাট একটা সমস্যার মাঝে আছে। বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যেতে পারতেছে না। জাফলং, সাদা পাথর সহ 5টি পর্যটন কেন্দ্রের যোগাযোগের এই সংযোগ সড়কটির বেহাল দশায় সকলেই ভোগান্তিতে পড়েছেন। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছেন
সকলে। মানুষ যদি আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যদি বাইরে ডিস্ট্রিক্ট থেকে আসিয়া কিন্তু শরীরের বেতা রাস্তার বেতায় তারা গিয়ে এনজয়মেন্ট কিতা করতো। এলজিইডি বলছে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে আগের সরকার আমলে বরাদ্দ চেয়ে করা আবেদন অনুমোদন না হওয়ায় বর্তমানে কাজ করা সম্ভব হচ্ছে না। বিগত 4-5 বছর যাবৎ আমাদের কয়েকটা বড় বড় রাস্তায় আমরা কোনো কাজই করতে পারিনি। আমরা আশায় থাকছি ওই প্রকল্প পাস হবে, ওই প্রকল্প থেকে হবে, কিন্তু প্রকল্পগুলো পাস হয়নি। জরুরি ভিত্তিতে সিলেট বিভাগের 500 কিলোমিটার সড়ক সংস্কারে 500 কোটি টাকার বরাদ্দ চেয়েছে এলজিইডি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কুড়িগ্রামে সেতুর পাটাতন দেবে গিয়ে প্রবেশ মুখে আটকে গেছে একটি পণ্যবাহী ট্রাক। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোরে ফুরুঙ্গামারী সোনাহাট রেল সেতুতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা রংপুরগামী পাথর বোঝাই ট্রাকটি সেতুতে উঠছিল। সে সময় হঠাৎ দেবে যায় সেতুর একটি পাটাতন। এতে সেখানে আটকে যায় ট্রাকটি। সেতুর দুদিকে আটকা পড়ে বন্দর কেন্দ্রিক পাথরসহ অন্যান্য পণ্যবাহী যানবাহন। বিকল্প না থাকায় অনেকেই দুর্ভোগ নিয়ে নৌকায় পার হন দুধ কুমার নদ। ব্রিটিশ আমলে নির্মিত সেতুটির দেবে যাওয়া স্থানটি দ্রুত সংস্কার করে যান চলাচল শুরু হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মাছ, পশু পাখির অন্যতম অভয়াশ্রম মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিল। তবে পলি বালিতে ভরাট হয়ে পড়া বিলটির মাছের 6টি স্থায়ী অভয়াশ্রম এখন অনেকটা নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রয়োজনীয় তত্ত্বাবধানের অভাবে একসময়ের আকর্ষণীয় এই বিলটি এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। বাইক্কা বিলের উন্নয়নে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। মাছ, পশু পাখির অন্যতম অভয়াশ্রম মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিল। এখানে স্থায়ীভাবে গড়ে ওঠা 6টি অভয়াশ্রমে স্থানীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি করে হাওর জুড়ে ছড়িয়ে পড়ে। তবে পলিবালিতে ভরাট হয়ে পড়া বিলটির মাছের 6টি স্থায়ী অভয়াশ্রম এখন অনেকটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। ভরাট হওয়ার কারণে বিলর মাছটাও আস্তে আস্তে কমের। এবার তো কচুরিপানা আসলো, তো কচুরিপানা সবকিছু ধ্বংস করে দিয়েছে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বিল খনন সহ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার দাবি জানায় সচেতন মহল ও মৎস্য বিভাগ। খনন করে কিভাবে এই জায়গাটা নজরদারি করা যায় এবং এখানে যে সংগঠন আছে তাদের সাথে কোলাবোরেশন করে যাতে আমরা এটাকে ভালোভাবে টিকিয়ে রাখতে পারি। তবে বাইক্কা বিল খনন সহ তার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় একটি প্রকল্প প্রস্তাব মৎস্য বিভাগের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরই পাঠানো হয়েছে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাইক্কা বিলের খননের একটা ডিটেলস পরিকল্পনা আমরা ইতিমধ্যে মৎস্য অফিসারের মাধ্যমে তার ডিজি হয়ে সেটা মন্ত্রণালয়ে পাঠাইছি। 2003 সালে ভূমি মন্ত্রণালয় বিলুপ্ত প্রজাতি মাছের বংশ রক্ষার্থে হাইল হাওরের 3টি বিলের সমন্বয়ে 170 হেক্টর আয়তনের জলাভূমিকে একটি স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এনবিআর এর অচল অবস্থা নিরসনে হার্ড লাইনে সরকার। রাজস্ব বিভাগের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণার সিদ্ধান্ত। অবিলম্বে কর্মীদের কাজে ফেরার নির্দেশ। কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মামলায় মূল আসামি সহ গ্রেফতার 5। দ্রুততম সময়ে বিচার করা হবে জানালেন আইন উপদেষ্টা। বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চক্রান্তে রিজভির ক্ষোভ। এই ছিল বাংলার সময়ে, সঙ্গে থাকুন সময়ে।